হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমি সম্ভাবনা। আর আজকে আমরা আমাদের মৌলের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যায়বৃত্তি যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম তার আজকে আমরা থার্ড লেকচারটাতে এসে পৌঁছেছি। ওকে, আজকে আমরা আরো কিছু যে বেসিক প্রপার্টি যেগুলো হয়, তোমার বেস যেগুলোকে আমরা বলবো তোমার পর্যায় সারণী, সেরকম কিছু প্রপার্টি আমরা দেখবো। কি করে আমরা সেই জিনিসগুলোকে কোনটাকে আমরা কিরকম অ্যাপ্রোচে দেখবো সেই জিনিসটা আজকে আমরা বুঝবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগেই বলে দিই, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা যেন খুবই ইজিলি আর তাড়াতাড়ি দেখতে পারো। ওকে, চলো তাহলে স্টার্ট। প্রথমে যেটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে পর্যায় সারণীর কোনাকুনি সম্পর্ক। আচ্ছা, তো পর্যায় সারণীর কোনাকুনি সম্পর্ক বলতে আমরা কি বুঝি? যেমন ধরো, আমরা পর্যায় সারণীতে কি পড়েছি যে একটা নির্দিষ্ট তোমার নাম্বারের গ্যাপে কি হবে, যে আমাদের মৌলগুলো আছে সেই মৌলগুলোর যে তোমার ধর্মগুলো, সেই ধর্মগুলোর পুনরাবৃত্তি হবে, তাই না? যে ধর্মগুলো রয়েছে এই ধর্মগুলোর পুনরাবৃত্তি হবে। তার মানে কি, যে একটা গ্রুপে যে মৌলগুলো আছে সেই সেই সব মৌলগুলোর তোমার যে ধর্মটা সেম, আর আরেকটা গ্রুপেরও যে মৌলগুলো আছে তার ধর্মগুলো সেম। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, যেমন ধরো এখানে আমরা পর্যায় সারণীতে, ধরো আমরা মেন্ডেলিফের পর্যায় সারণীতে, ধরো এখানে এটা কিন্তু আধুনিক পর্যায় সারণী আমরা নিইনি। 1A তে লিথিয়াম সোডিয়াম আছে, 2A তে আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, 3A তে আছে বোরন অ্যালুমিনিয়াম, আর 4A তে আছে কার্বন সিলিকন। আচ্ছা, তার মানে কি, লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের মিল আছে, বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ধর্মের মিল আছে, বোরনের সাথে অ্যালুমিনিয়ামের ধর্মের মিল আছে, আর কার্বনের সাথে সিলিকনের ধর্মের মিল আছে। এবার আমাদেরকে ধরো যদি কিছু কিছু ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, যে এদের মধ্যে এই যে ধর্মগুলো আছে, এদের ধর্মগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, যে একটা গ্রুপের কিছু মৌলের আরেকটা গ্রুপের একটা কোনো মৌলের সাথে সম্পর্ক ঠিকঠাক থাকতে পারে, মানে এদের যা ধর্ম এদের ধর্মের সাথে কিছু মিল থাকতে পারে। যেমন কি দেখা যায়, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ধর্মের মিল পাওয়া যায়, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের ধর্মের মিল পাওয়া যায়, আর বোরনের সাথে সিলিকনের ধর্মের মিল পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো যদি আমরা বলি লিথিয়ামের কথা, লিথিয়ামের থেকে ডান দিকে গেলে বেরিলিয়াম, নিচে আসলে তোমার সোডিয়াম। তো তার সত্ত্বেও বেরিলিয়াম সাথে যদি আমরা লিথিয়াম থেকে কোনাকুনি যাই তাহলে ম্যাগনেসিয়াম আসছে। সেই হিসেবে লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের কিন্তু একটা সম্পর্ক তোমার দেখা যাচ্ছে, যেখানে তাদের ধর্মগুলো সেম সেম। এখানে বেরিলিয়ামের কোনাকুনি অ্যালুমিনিয়াম, আর অ্যালুমিনিয়ামের সাথে বেরিলিয়ামের কিছু সম্পর্ক দেখা যাচ্ছে, যেখানে তাদের দুজনের যে ধর্ম, সেই দুটো ধর্ম সেম সেম দেখাচ্ছে। আর কি, আমার বোরনের যেটা আছে, বোরনের সাথে সিলিকনের ধর্মেরও কিছু মিল দেখা যায়। মানে আমরা কি বললাম, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, আর বোরনের সাথে সিলিকনের কি হচ্ছে, ধর্মের কিছু মিল দেখা যাচ্ছে। এখানে দেখো, যেহেতু এখানে প্রত্যেকটা তার কোনাকুনি একটা যে মৌল আছে পরবর্তী গ্রুপের, তার সাথে কোনো সম্পর্ক এটা তৈরি হচ্ছে, সেজন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পর্যায় সারণী কোনাকুনি সব। বোঝা গেল কথাটা? এবার এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ মানে আমরা কি বুঝি? ধরো আমাদের এটা আমাদের একটা পরমাণু নিউক্লিয়াস। ঠিক আছে, এবার সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের এখানে কক্ষপথ আছে। এবার সর্ববহিস্থ কক্ষপথ কোনটা? এটা, তাই তো? এবার নিউক্লিয়াসের থেকে এই কক্ষপথটা পর্যন্ত আমাদের যে দূরত্বটা হবে, সেই দূরত্বটাকে আমরা কি বলবো? আমরা বলবো পারমাণবিক ব্যাসার্ধ। তো যেমন ধরো, এই একটা নিউক্লিয়াস আর তার পাশে একটাই যদি কক্ষপথ থাকতো, তাহলে নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের যে ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পারমাণবিক ব্যাসার্ধ। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার পারমাণবিক ব্যাসার্ধ ধরো বিভিন্ন রকমের হতো, যেমন সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ, ক্যাটায়নীয় ব্যাসার্ধ, অ্যানায়নীয় ব্যাসার্ধ। তো ক্যাটায়নীয় ব্যাসার্ধ আর অ্যানায়নীয় ব্যাসার্ধ, এই দুটো জিনিস আমরা পরে করব। তার আগে মেইন যে তিনটে ব্যাসার্ধ আজকে আমরা দেখবো, সেগুলো সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, আর ভ্যান্ডার ওয়ালসের ব্যাসার্ধ। বোঝা গেল কথাটা? চলো দেখা যাক। ফার্স্টে যেটা আমরা করবো সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। সমযোজী বন্ধন আমরা কি করে জানি? যে দুটো যখন কোনো মৌল থাকে, সেই মৌলগুলো কি হয়, পরস্পর ওভারল্যাপ,
ওভারল্যাপ করার ফলে তাদের যখন একটা এক বন্ধন তৈরি হয়, সেই এক বন্ধনে মানে সমযোজী এক বন্ধনে যুক্ত কোন একটা মৌলকে আমরা বলি সমযোজী বন্ধন, মানে তাদের মধ্যে সমযোজী বন্ধন থাকছে। এবার সমযোজী বন্ধনে থাকা অবস্থায় দুটো মৌলের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা তাকে যদি আমরা অর্ধেক করি, তাহলেই আমরা কি পাবো? সমযোজী ব্যাস। যেমন ধরো আমরা কি কি বলছি, এটা হচ্ছে আমাদের, ধরো কোনো একটা মৌলের এটা হচ্ছে একটা অ্যাটম, এটা হচ্ছে একটা atom। এবার এই দুটো অ্যাটমের মধ্যে কি হচ্ছে? এখানে ওভারল্যাপ হয়েছে, এখানে ওভারল্যাপ হয়েছে, যার ফলে কি হচ্ছে? এই দুটোর মধ্যে একটা সমযোজী এক বন্ধন গঠন হচ্ছে। এবার এই দুটোর মধ্যে সমযোজী এক বন্ধন গঠন হওয়ার ফলে কি হয়েছে? এইখানের একটা নিউক্লিয়াস আর এখানের যে নিউক্লিয়াস, এই দুটোর মধ্যে একটা ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্সটাকে যদি আমরা হাফ করি, তাহলেই আমরা কি পাবো? আমরা সমযোজী ব্যাসার্ধ পাবো। বোঝা গেল কথাটা? তাহলে সমযোজী ব্যাসার্ধ আমরা পাবো। এবার সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস একটুখানি খেয়াল রাখার ব্যাপার আছে। দেখো কি বলছে যে হোমোনিউক্লিয় দ্বিপরমাণু অণুর ক্ষেত্রে, হোমোনিউক্লিয় মানে কি? এমন কোন একটা পরমাণু, দ্বিপরমাণু মানে দুটো পরমাণু দিয়ে গঠিত কোন একটা এমন মৌল, যেই মৌলটার মধ্যে আমার কি আছে? ধরো এটা যদি আমার একটা পরমাণু হয়, এটা আমার একটা পরমাণু, এটা 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 নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, ধরো এটা আমার হাইড্রোজেন, এটাও আমার হাইড্রোজেন। এবার এই দুটোর পরস্পর ওভারল্যাপ করার ফলে কি হচ্ছে? পরস্পর ওভারল্যাপ করছে। তারপরে এদের এই দুটো নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্বটা, সেটা যদি আমরা অর্ধেক করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে আমাদের সমযোজী ব্যাসার্ধ। মানে কি? আন্ত নিউক্লিয় দূরত্ব, মানে দুটো নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, তাকে আমরা কি বলছি? আন্ত নিউক্লিয় দূরত্ব। সেটাকে যদি আমরা হাফ করি, তাহলে আমরা কি পাবো? আমাদের সমযোজী ব্যাসার্ধ পাবো। যদি এদের মধ্যে ডিস্টেন্সটা 2r হয়, তাহলে এটার ব্যাসার্ধ কত হবে? হাফ ইন্টু 2r ইকুয়ালস টু r। বোঝা গেল? ওকে। আচ্ছা, এবার বলছি যে যদি আমাদের দুটো যে সমযোজী বন্ধনে আবদ্ধ যে দুটো আমাদের পরমাণু, সে দুটো পরমাণু যদি ভিন্ন হয়, সেম যদি না হয়, তো বলছে হেটারো নিউক্লিয়। হোমো মানে সেম, হেটারো মানে ডিফারেন্ট। যদি হেটারো নিউক্লিয় হয়, তাহলে কি হবে? তাদের তখন আমাদের রেডিয়াসটা কি হবে? তখন হবে হচ্ছে একটা রেডিয়াস প্লাস আরেকটা রেডিয়াস যদি আমরা করি, তখন সেখান থেকে আমরা হচ্ছে টোটালটা রেডিয়াস আমরা পেয়ে যাবো। বোঝা গেল কথাটা? আচ্ছা, নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। আচ্ছা, ধাতব ব্যাসার্ধ আমরা কি জানি? ধাতু যেগুলো হয়, ধাতুর যে পরমাণুগুলো থাকে, সেগুলো কি হয়? খুব কাছাকাছি থাকে না? ধরো এটা একটা, এটা একটা, মানে ওদের মাঝে গ্যাপটা খুবই কম থাকে। ঠিক আছে? যেখানে আমাদের সমযোজী বন্ধনে তোমার অণুগুলোর মধ্যে ওভারল্যাপ হয়ে যাচ্ছিল, এখানে কিন্তু কোনো ওভারল্যাপ হচ্ছে না, এগুলো পাশাপাশি খুব কাছাকাছি ঘেঁষে ঘেঁষে থাকছে। এবার এই অবস্থায় ধরো এটার ক্ষেত্রে যদি এটার নিউক্লিয়াস হয়, আর এটার যদি এটা নিউক্লিয়াস হয়, তাহলে এই দুটো নিউক্লিয়াসের মধ্যে আমরা যে ডিস্টেন্সটা পাবো, সেটাকে যদি আমরা হাফ করে দিই, তাহলে আমরা কি পাবো? আমরা ধাতব ব্যাসার্ধ পাবো। কি বলছে এখানে? যে ধাতব কেলাসের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ধাতব পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, এটা হচ্ছে দুটো ধাতব পরমাণু, এদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব এটা, এটাকে যখন আমরা হাফ করব, তাহলে আমরা কি পাবো? ধাতব ব্যাসার্ধ পাবো। বোঝা গেল? এবার কি বলছে? যে ধাতব ব্যাসার্ধ কিন্তু সবসময় সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা বেশি হবে। কেন? সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে ওভারল্যাপ হচ্ছে, দুটোতে কিছু কমন জায়গা চলে আসছে, তাই না? সেজন্য কি হচ্ছে? ব্যাসার্ধটা কমে যাচ্ছে কার তুলনায়? ধাতব ব্যাসার্ধের তুলনায়। বোঝা গেল কথাটা? ঠিক। আচ্ছা, নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের ব্যাসার্ধ। ভ্যানের বিষয়টাতে কি বলছে? যে কোনো মৌলের কঠিন অবস্থায় কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটি পৃথক অণুর অন্তর্গত নিকটতম দুটি পরমাণুর নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ভ্যান ডার ওয়ালসের ব্যাসার্ধ বলা হয়। ওকে, চলো আমরা একে দেখি। কি বলছে? যে কোনো একটা মৌলের কঠিন অবস্থায় সব থেকে কাছাকাছি যে দুটো অণু আছে, তাদের যে পরমাণুগুলো সব থেকে কাছাকাছি আছে, মানে ধরো যদি বলি যে একটা পরমাণু এটা, একটা পরমাণু এটা, আর এদের, এটা হচ্ছে এদের
নিউক্লিয়াসটা। এবার তাহলে এদের দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে যদি আমরা হাফ করি, তাহলে আমরা কি পাবো? ভ্যান ডার ওয়ালসের তোমার ব্যাসার্ধ পেয়ে যাবো। আচ্ছা, এবার এখানে দেখো যে সমযোজী যে ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধটা কি হচ্ছে? ওভারল্যাপ হচ্ছে, তাই না? ধাতব ব্যাসার্ধটাতে কি হচ্ছে? ধাতব অণুগুলো গায়ে গায়ে লেগে আছে, এখানে কিন্তু কোনো ওভারল্যাপিং কিছু হচ্ছে না। কিন্তু ভ্যান ডার ওয়ালসের ক্ষেত্রে আমরা কি দেখছি? যে ডিস্টেন্সটাও ওদের মধ্যে কিছু থাকতে পারে, কারণ যেহেতু দুটো অণুর দুটো কাছাকাছি থাকা পরমাণু হচ্ছে এখানে বলা হচ্ছে, তাই তো? তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? যে সমযোজী বন্ধনের যে ব্যাসার্ধ, মানে সমযোজী যে ব্যাসার্ধটা, সেটা সব থেকে ছোট হচ্ছে, আর সব থেকে বড় কোনটা হচ্ছে? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে এখানে যদি আমরা এই তিনটের মধ্যে একটা সম্পর্ক লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, এটা কি হবে? সব থেকে বড় হবে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হচ্ছে আমাদের গ্রেটার দেন ধাতব ব্যাসার্ধ, আর এটা হবে হচ্ছে আমাদের গ্রেটার দেন সমযোজী ব্যাসার্ধ। বোঝা গেল কথাটা? ঠিক আছে। তাহলে এতদূর আমাদের ক্লিয়ার। এবার আমরা যদি একটা ছবি দেখতে চাই, যে এদের যদি কম্প্যারিজনের আমরা ছবি দেখতে চাই, তাহলে দেখো কোভ্যালেন্টের ক্ষেত্রে এখানে মাঝখানে কিছু সিমিলার জায়গা আছে। মেটালিকের ক্ষেত্রে কি একদম গায়ে গায়ে, আর ভ্যান ডার ওয়ালসে একটু ডিস্টেন্স আছে। সেজন্য ভ্যান ডার ওয়ালসের ব্যাসার্ধটা হয় হচ্ছে সব থেকে বেশি, আর সব থেকে কম হয় হচ্ছে কোভ্যালেন্ট। বোঝা গেল? কোভ্যালেন্ট মানে সমযোজী, মেটালিক মানে তো তোমরা জানোই ধাতব, আর ভ্যান ডার ওয়ালসের তো নামেই আছে, অসুবিধার কোনো ব্যাপার নেই। ঠিক আছে। এবার আমরা একটা নতুন জিনিস করবো, সেটা হচ্ছে কার্যকরী নিউক্লিয় আধান। আচ্ছা, কার্যকরী নিউক্লিয় আধানটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, আমাদের যখন কোনো একটা, ধরো এটা আমাদের একটা পরমাণু নিউক্লিয়াস, ঠিক আছে? ওই নিউক্লিয়াসের বাইরে ধরো আমাদের অনেকগুলি কক্ষপথ আছে। এবার সেই কক্ষপথের মধ্যে আমাদের ইলেকট্রন আছে। এবার আমরা কি জানি? নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ। আর ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, তাই না? ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। এবার আমরা কি জানি? যে পজিটিভ পজিটিভকে, আর নেগেটিভ নেগেটিভকে কি করে? বিকর্ষণ করে। ঠিক, বিকর্ষণ করে। আর কি হয়? পজিটিভ নেগেটিভকে কি করে? আকর্ষণ করে। ঠিক আছে, পজিটিভ পজিটিভকে, আর নেগেটিভ নেগেটিভকে হচ্ছে বিকর্ষণ করে, আর পজিটিভ নেগেটিভকে হচ্ছে আকর্ষণ করছে। বোঝা গেল কথাটা? তাহলে এখানে এবার আমরা কি বলবো? যে ধরো একটা নিউক্লিয়াসের কেন্দ্রটা যখন পজিটিভ, আর তার বাইরের দিকে যখন আমাদের নেগেটিভ চার্জ যখন আছে, তো আমাদের নিউক্লিয়াসটা পজিটিভ আর ইলেকট্রনটা নেগেটিভ হওয়ার জন্য কি হবে? নিউক্লিয়াসটা তার যে শক্তি, সেই তার শক্তি দিয়ে, তার সেই শক্তিটাকে আমরা বলছি হচ্ছে পরা আধান। ঠিক আছে, পরা আধান। সেটা দিয়ে কি করবে? নিউক্লিয়াসটা তার ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে আনতে চাই। নিউক্লিয়াসটা হচ্ছে নিউক্লিয়াসটা বলছি তোমার যে ইলেকট্রন গুলোকে হচ্ছে, এক মিনিট দাঁড়াও তো, হ্যাঁ, ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াসটা হচ্ছে নিজের দিকে টেনে আনতে চাইবে, তাই তো? এবার সেই জন্য হচ্ছে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের তো ধরো যে পরমাণু আছে, তার মধ্যে তো ইলেকট্রন আছে, তাই না? হাইড্রোজেন বাদ দিয়ে প্রত্যেকটার মধ্যে হচ্ছে একাধিক ইলেকট্রন রয়েছে, ঠিক? আচ্ছা, এবার যদি আমাদের একাধিক ইলেকট্রন থেকে থাকে, ইলেকট্রন গুলোর চার্জ কি? নেগেটিভ। আর পরমাণু কি? একটা খুবই ছোট জায়গা, তাই না? যদি একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে এই জায়গার মধ্যে আকর্ষণ করে, তাহলে কি হবে? একটা নেগেটিভ চার্জ আরেকটা নেগেটিভ চার্জ কি করবে? বিকর্ষণ করবে। ঠিক, তাহলে যেমন নিউক্লিয়াস ইলেকট্রন গুলোকে আকর্ষণ করছে, তাদের মধ্যে একটা বল কাজ করছে, তেমনি ইলেকট্রন ও ইলেকট্রনের মধ্যে একটা বল কাজ করছে, যেটা কি? ইলেকট্রন ইলেকট্রন গুলোকে হচ্ছে বিকর্ষণ করছে। ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কি করছে? বিকর্ষণ। বোঝা গেল এতদূর? বাট একটা ইলেকট্রন যখন আরেকটা ইলেকট্রনকে বিকর্ষণ করছে, তার জন্য কি হচ্ছে? আমাদের যে নিউক্লিয়াসটা যেই বলে হচ্ছে আমাদের ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে আনছিল, ধরো যদি নিউক্লিয়াসটা যেই বলে ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে আনছিল, সেটাকে যদি আমরা জেড বলি,
সেটাকে যদি আমরা জেড বলি, তাহলে আমাদের ইলেকট্রন গুলোকে যখন বিকর্ষণ করবে, রিপেল করবে, তো তার জন্য সেই যে রিপেলশনটা, সেটাকে যদি আমরা ধরো বললাম সিগমা। ঠিক আছে, সেটাকে আমরা বললাম ধরো সিগমা, সিগমাটাকে আমরা বললাম হচ্ছে আবরণী ক্ষমতা। আবরণী ক্ষমতা, এই আবরণী ক্ষমতাটা কি? একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে বিকর্ষণ করার ফলে যে আমাদের তোমার শক্তিটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি আবরণী ক্ষমতা, বা এটাকে কি বলা হয়? আবরণী ধ্রুবক। আবরণী ধ্রুবক। বোঝা গেল? আচ্ছা, এবার আমাদের একটা নিউক্লিয়াস যখন ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে আনতে চাইবে, তার জন্য যে সে যতটা শক্তি কাজে লাগাচ্ছে, এবার যদি ইলেকট্রনের মধ্যে পরস্পর বিকর্ষণ হয়, যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে ক্রমশ ঠেলে দিতে থাকে, তাহলে কি হবে? পরমাণুর মধ্যে যে সুস্থিতিটা, সেই সুস্থিতিটা কিছু হলেও, কিছু অংশ হলেও বিঘ্নিত হবে, তাই না? আর ইলেকট্রনটা কি চায়? ইলেকট্রনটা হচ্ছে সবসময় চায় হচ্ছে তোমার নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। আর নিউক্লিয়াস কি চায়? ইলেকট্রন গুলোকে নিজের কাছাকাছি রাখতে চায়। ঠিক আছে, এবার নিউক্লিয়াস যদি ইলেকট্রন গুলোকে নিজের কাছাকাছি রাখতে চায়, তো ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করবে, করবে একটা একসাথে করে সুস্থিত একটা ব্যাপার তৈরি করবে। কিন্তু যদি ইলেকট্রনকে তোমার বিকর্ষণ করে কনস্ট্যান্টলি, তাহলে কি হবে? ওদের বিকর্ষণের ফলে এই ইলেকট্রনের যে পড়া, মানে নিউক্লিয়াসের যে পড়া আধানটা, যেটাকে আমরা নিউক্লিয় আধান বলছি, সেই নিউক্লিয়াসের পড়া আধানটা কি হবে? কিছু অংশে কমে যায়। সেই নিউক্লিয়াসের যে পড়া আধানটা, সেটা কিছু অংশে কমে যাবে। কার জন্য? ইলেকট্রনের পারস্পরিক বিকর্ষণের জন্য যেই অংশে কমে যায়। ঠিক আছে, কিছু অংশে কমে যাবে। এবার কমে যাওয়ার পরে যে আমাদের পড়া আধানটা নিউক্লিয়াসের থাকবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকেই আমরা বলবো হচ্ছে কার্যকরী নিউক্লিয় আধান। মানে যেই আধানটা তারপরেও কাজ করতে পারবে, সেটাকে আমরা কি বলবো? কার্যকরী নিউক্লিয় আধান। আমরা কি বললাম? যে ধরো যদি আমরা বলি যে জেড এফেক্টিভ, এটাকে আমরা কি বলছি? কার্যকরী নিউক্লিয় আধান। এটাকে আমরা বলছি কার্যকরী নিউক্লিয় আধান। জেডটাকে আমরা বলছি হচ্ছে পড়া আধান। আর এটা কি? এটা হচ্ছে আমাদের আবরণী ধ্রুবক। তাহলে কি জেডটা হচ্ছে আমাদের যতটা হচ্ছে পরিমাণ আধানটা থাকা উচিত, যেই শক্তিটা দিয়ে আমাদের নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে আনছে, সেটা হচ্ছে আমাদের জেড। এবার যে আমাদের ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করার ফলে আমাদের সিগমা পরিমাণ আধান কমে গেল, তাহলে এখন আমাদের নিউক্লিয় আধানটা কত হবে? যদি আমরা জেড এর থেকে সিগমা বাদ দিয়ে দিই, তাহলে যেই আমাদের নিউক্লিয় আধান হবে, সেটা কার সাথে সমান হবে? জেড এফেক্টিভের সাথে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে জেড এফেক্টিভটা যেটা, সেই জেড এফেক্টিভটা আমাদের জেড মাইনাস সিগমা হয়ে থাকে। বোঝা গেল? তো এই জিনিসটাকে আমরা কি বলছি? এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে কার্যকরী নিউক্লিয় আধান। ক্লিয়ার এখন? ওকে। আচ্ছা, নেক্সট আমাদেরকে কিছু জিনিস জানতে হবে, যে আমরা যে পারমাণবিক ব্যাসার্ধের কথা বলছি, সেই পারমাণবিক ব্যাসার্ধগুলো কার কার উপরে ডিপেন্ড করছে। দেখো, বলছে ফার্স্টে কি, যে পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে প্রপোর্শনাল টু 1/জেড এফেক্টিভ। জেড এফেক্টিভটা কি? জেড এফেক্টিভটা হচ্ছে আমাদের কার্যকরী নিউক্লিয় আধান। দেখো, আমরা কি বললাম, যে যখন জেড এফেক্টিভটা আমাদের বেশি হবে, মানে কার্যকরী নিউক্লিয় আধানটা যখন আমাদের বেশি হবে, তখন কি হবে? নিউক্লিয়াসটা অনেক বেশি শক্তি নিয়ে আমাদের যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে আনে। যদি ইলেকট্রন গুলোকে খুব বেশি করে নিজের দিকে টেনে আনে, তার মানে কি? আমাদের মানে নিউক্লিয়াস আর কক্ষপথের মাঝে যে ডিস্টেন্সটা, আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াস আর কক্ষপথের মাঝের যে দূরত্বটা, এই দূরত্বটা কি হবে? কমে আসবে। তার মানে কি হবে? আমাদের পারমাণবিক ব্যাসার্ধটা কমে যাবে। সেজন্যই কি বলছে, যদি আমাদের জেড এফেক্টিভ বাড়ে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা কমবে। আর যদি জেড এফেক্টিভ কমে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধটা বাড়বে। সেজন্য এটাকে আমরা কি বলছি? যে পারমাণবিক ব্যাসার্ধ জেড এফেক্টিভের সাথে ব্যস্ত সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলছে, যে পারমাণবিক ব্যাসার্ধ প্রপোর্শনাল টু ঋণাত্মক আধান বাই ধনাত্মক আধান।
মানে ঋণাত্মক আধানের সাথে প্রপোর্শনাল, আর ধনাত্মক আধানের সাথে হচ্ছে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল। মানে যদি ধনাত্মক আধান আমাদের বাড়ে তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, আর যদি সরি যদি ঋণাত্মক আধান আমাদের বাড়ে তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। যদি ধনাত্মক আধান আমাদের বাড়ে তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? কমবে। কেন? ধরো যদি এটা আমাদের কোনো একটা নিউক্লিয়াস, ধরো এটা আমাদের নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের বাইরে আমাদের এই দুটো কক্ষপথ আছে। এবার এই দুটো কক্ষপথে আমাদের ইলেকট্রন ফিল্ড আছে। এবার ধরো যদি বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন এখানে আসতে চায়, তাহলে তখন কি হবে? এখানে একটা নতুন কক্ষপথ হবে, যেই কক্ষপথেই বাইরে 3 নম্বর ইলেকট্রনটা থাকবে। তাহলে কি প্রথমে আমাদের ব্যাসার্ধ কত ছিল? এই যে নিউক্লিয়াস থেকে এই দ্বিতীয় কক্ষ অব্দি, কিন্তু এই 3 নম্বর ইলেকট্রনটা মানে ইলেকট্রনটা আসার ফলে কি হলো যে 3 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন থাকলো। তো সেই জন্য তখন আমাদের ব্যাসার্ধটা কত হবে? এই নিউক্লিয়াস থেকে আমাদের যে এই বাইরের কক্ষপথটা 3 নম্বর কক্ষপথটা, এই 3 নম্বর কক্ষপথটার ডিস্টেন্স। তো ফার্স্টে ছিল হচ্ছে এখান থেকে 2 অব্দি, তারপরে হলো এখান থেকে 3 অব্দি। তাহলে কোনটা বেশি হচ্ছে? এখান থেকে 3 অব্দিটা বেশি হচ্ছে। তাহলে সেই জন্যই যখন আমাদের ধনাত্মক আধান বাড়ছে মানে ঋণাত্মক আধান বাড়ছে, তখন কি হচ্ছে? আমাদের পারমাণবিক ব্যাসার্ধটা তার সাথে বেড়ে যাচ্ছে। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো যে ধনাত্মক আধান বাড়ার সাথে সাথে কি করে হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধটা কমে যাচ্ছে। আচ্ছা, ধনাত্মক আধান বাড়ছে, ধনাত্মক আধান বাড়ছে মানে কি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। আর যদি এখান থেকে একটা ধরো ইলেকট্রন আমাদের বেরিয়ে যায়, তার মানে কি হবে? এই একটা, এই দুটো কক্ষপথ। তো ফার্স্টে ছিল হচ্ছে এখান থেকে এত দূর, সেটা চলে গিয়ে ব্যাসার্ধটা কত হলো? এখান থেকে এতটা। মানে প্রথমে যতটা ব্যাসার্ধ ছিল তার থেকে ব্যাসার্ধটা কি হলো? কমে গেল। সেজন্য আমরা কি বলছি, যত আমাদের ঋণাত্মক আধানটা বাড়বে তত আমরা কি দেখতে পাচ্ছি? পারমাণবিক ব্যাসার্ধটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যত ধনাত্মক আধানটা বাড়ছে তত কি হচ্ছে? পারমাণবিক ব্যাসার্ধটা আমাদের কমে আসছে। বোঝা গেল কথাটা? ওকে। আচ্ছা, আর 3 নাম্বার কি বলছে? পারমাণবিক ব্যাসার্ধ ইজ প্রপোর্শনাল টু কক্ষ সংখ্যা। মানে কক্ষের সংখ্যা আমাদের যত বাড়বে তত আমাদের কি হবে? পারমাণবিক ব্যাসার্ধটা বাড়বে। এটা খুব একটা মানে ইজি ব্যাপার, তাই না বোঝাটা? যে এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, এটার উপরে যদি এটা আমাদের একটা কক্ষপথ থাকলে যতটা ব্যাসার্ধ হবে, দুটো কক্ষপথ থাকলে ব্যাসার্ধ বেশি হবে, তিনটে থাকলে বেশি হবে আরো, চারটে থাকলে আরো বেশি হবে, পাঁচটা থাকলে আরো বেশি হবে। তাহলে কি যত কক্ষপথের সংখ্যা বাড়তে থাকবে, কক্ষ সংখ্যা যত বাড়তে থাকবে, তত আমাদের কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকবে। বোঝা গেল কথাটা? Okay. আচ্ছা, আচ্ছা, ল্যান্থনার সংকোচনের আগে আমাদের এখানে একটা জিনিস দেখার আছে। যে ধরো আমরা কি বললাম, যে আমরা কার্যকরী নিউক্লিয় আধানের কথা বললাম, ঠিক আছে। এবার আমরা কি জানি আমাদের ক ধরনের উপকক্ষ হয়? 4 ধরনের। এস, পি, ডি আর এফ। আমাদের 4 ধরনের উপকক্ষ হয় কি কি? এস, পি, ডি আর এফ। ওকে। আচ্ছা, এবার এস উপকক্ষটা আমরা কি জানি? যে এস উপকক্ষের কিন্তু কোনো দিকদর্শী ধর্ম নেই। আমরা কি জানি? যে এস উপকক্ষের কোনো দিকদর্শী ধর্ম নেই। ঠিক আছে? আচ্ছা, এবার এস উপকক্ষে যদি আমাদের কোনো দিকদর্শী দর্শন ধর্ম, সরি দিকদর্শী ধর্ম না থাকে, আমরা কি জানি? যে এস উপকক্ষটা হয় হচ্ছে আমাদের গোলাকার। এস উপকক্ষটা কি হয়? এস উপকক্ষটা হয় হচ্ছে আমাদের গোলাকার। আমরা পি উপকক্ষ কি জানি? পি এক্স হয়, পি ওয়াই হয়, পি জেড হয়। মানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর ধরলাম আমি, এটা আমরা পি জেড নিলাম। ঠিক আছে? আর ডি উপকক্ষ কি হয়? দুটো প্লেন থাকে, এক্স ওয়াই ডি এক্স ওয়াই হয়, ডি ওয়াই জেড হয়, ডি এক্স জেড হয়, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়, আর ডি জেড স্কোয়ার। মানে দুটো প্লেন থাকছে, তাই না? আর এফ অরবিটালটা আমরা অতটা পড়িনি, কিন্তু আমরা জানি যে এফ উপকক্ষ হচ্ছে তোমার দুটো এসে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে কি বলতে পারি? যে যখন আমাদের এস, আর কি আমরা কি জানি? যে নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে হচ্ছে এস, তারপরে থাকে পি, তারপরে থাকে ডি, তারপর থাকে এফ। এবার যেই নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকবে তার মধ্যে যে ইলেকট্রনরা, তাদের যদি বিকর্ষণটা হয়, তো তার জন্য কি সেটা নিউক্লিয়াসের উপরে বেশি প্রভাব ফেলবে না? ঠিক ফেলবে কি ফেলবে না? আর আমরা কি জানি? যে এস উপকক্ষে দুটোই ইলেকট্রন থাকে, মাত্র দুটো ইলেকট্রন থাকে। আর সেই সেটা কি হয়? তোমার নিউক্লিয়াসটা থেকে খুবই কাছাকাছি থাকে। সেই জন্য এস ইলেকট্রনের তোমার বিকর্ষণের ফলে কার্যকরী নিউক্লিয় আধান যেটা, সেটা সব থেকে বেশি পরিমাণে কমে। মানে আবরণী ধ্রুবক, যেটা আবরণী ধ্রুবকটা সব থেকে বেশি হয় কার জন্য? এস এর জন্য। তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এফটা কি হয়? এফটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে। ঠিক আছে? অনেক দূরে থাকে। আর এফ এ 14টা ইলেকট্রন একসাথে থাকতে পারে। তো এফটা কি হয়? অনেকটা বড়। সেজন্য এফ এর বিকর্ষণ অতটা হয় না। সব থেকে বেশি বিকর্ষণ কোথায় হয়? এস উপকক্ষে, তারপরে পি তে, তারপরে ডি তে, তারপরে এফ এ।
তাহলে এটার ক্রমটা কি হবে? আবরণী ক্ষমতার ক্রম। মানে কি, যদি আমাদের কোনো এস কক্ষে যদি আমাদের কোনো ইলেকট্রন প্রবেশ করে, তার জন্য কিন্তু আমাদের কার্যকরী নিউক্লিয় আধানটা অনেকটা কম হবে। কিন্তু যদি এফ উপকক্ষে কোনো ইলেকট্রন আমাদের প্রবেশ করে, তার জন্য কিন্তু আবরণী ক্ষমতাটা আমাদের অতটাও কম হবে। ঠিক আছে, তাহলে ক্রমটা কি হবে? এস ইজ গ্রেটার দেন পি ইজ গ্রেটার দেন ডি ইজ গ্রেটার দেন। বোঝা গেল? আর একটা যেটা জিনিস, যদি আমরা কোনো একটা পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে যাই, পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে হচ্ছে আবরণী ক্ষমতা বৃদ্ধি পায়, আর শ্রেণীর ওপর থেকে নিচে কি হয়? হ্রাস। বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, আর ওপর থেকে যদি নিচে আসে যখন, তখন হচ্ছে হ্রাস। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? সব থেকে বেশি আবরণী ক্ষমতা কার? এস এ, তারপরে পি, তারপরে ডি, তারপরে হচ্ছে এফ এ। বোঝা গেল কথাটা? ঠিক আছে। এবার আমরা যে লাস্ট টপিকটা আজকে করবো, সেটা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। সেটা কি? সেটা হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন বা ল্যান্থানাইটের সংকোচন। ঠিক আছে, ল্যান্থানাইট কোনগুলোকে বলে আমরা জানি, যেটা আমাদের ফোর এফ, ফোর এফ এ যে এলিমেন্ট গুলো থাকে, সেই ফোর এফ এর এলিমেন্ট গুলোকে আমরা কি জানি? বলে হচ্ছে ল্যান্থানাইট। ঠিক আছে, ফোর এফ এর এলিমেন্ট গুলোকে আমরা বলি হচ্ছে ল্যান্থানাইট। আচ্ছা, এবার ফোর এফ এর ল্যান্থানাইট যেগুলোকে আমরা বলছি, সেখানে সর্ববহিস্থ কক্ষ কোনটা আছে? এফ। এবার সেখানে ইলেকট্রন গুলো কোথায় আসছে? এফ এ। ইলেকট্রন গুলো কোথায় আসছে? এফ এ আসছে। তাহলে সর্বশেষ ইলেকট্রন এফ উপকক্ষে প্রবেশ করে। তো সব থেকে যে শেষ ইলেকট্রনটা, সেটা কি করে? সেটা এফ উপকক্ষে প্রবেশ করে। আচ্ছা, তো যদি সর্বশেষ ইলেকট্রনটা এফ উপকক্ষে প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা, ল্যান্থেনাইড সংকোচনটা কি বলছে? যে ল্যান্থেনাইডে আমাদের 14টা এলিমেন্ট আছে, আমরা জানি, আমরা পড়েছি। তো ল্যান্থেনাইডে 14টা এলিমেন্ট আছে, সেখানে আমরা কি জানি? যদি একটার পরে যদি একের বেশি যদি ইলেকট্রন আসতে থাকে, ইলেকট্রন সংখ্যা যখন বাড়বে, তখন আমাদের কি হবে? কক্ষপথের সংখ্যা বাড়বে, তাহলে আমাদের ব্যাসার্ধটা কি হবে? বেশি হবে। কিন্তু ল্যান্থেনাইডের ক্ষেত্রে দেখা যায় কি, যখন আমাদের ইলেকট্রন সংখ্যা বাড়ছে, তখন আমাদের পারমাণবিক ব্যাসার্ধটা কমে যাওয়ার জায়গায়, মানে বেড়ে যাওয়ার জায়গায় ব্যাসার্ধটা কি হয়? কমে যায়। পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে যাওয়ার জায়গায় কমতে থাকে, আর কনসিডারেবল অ্যামাউন্টে কমতে থাকে। এই যে কনসিডারেবল অ্যামাউন্টে ল্যান্থেনাইডের কমে যাওয়াটা, এই যে তোমার ব্যাসার্ধের ডিক্রিজটা, ব্যাসার্ধ যে কমে যাওয়াটা, এই ঘটনাটাকে কি বলে? এই ঘটনাটাকে বলে হচ্ছে ল্যান্থেনাইডের সংকোচন। এই ঘটনাটাকে কি বলে? ল্যান্থেনাইডের সংকোচন। তো এখন আমরা যেটা পড়ছি, যে ল্যান্থেনাইডের সংকোচনটা কেন হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার সর্বশেষ যে ইলেকট্রন, সেটা কোথায় প্রবেশ করছে? এফ উপকক্ষে। আর এফ উপকক্ষটা কি আছে? নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে। নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে আছে হচ্ছে এফ উপকক্ষ, রাইট? আর ফোর এফ এর ভেবে লাস্ট ইলেকট্রন গুলো কোথায় আসছে? এফ এর মধ্যেই আসছে, ফোর এফ সিরিজের মধ্যেই আসছে ল্যান্থানাইডের ক্ষেত্রে। আচ্ছা, এবার উম তাহলে যদি আমাদের ফোর এফ এ যখন আসছে, সেটা হচ্ছে সব থেকে দূরে অবস্থা। আচ্ছা, এবার যখন ইলেকট্রন গুলো একটা একটা করে আসছে, আমরা কি জানি? যে এফ এর আমাদের তোমার যেটা আবরণী ক্ষমতা, সেটা সব থেকে কম। এবার এফ এ যখন আমাদের আবরণী ক্ষমতা সব থেকে কম, তাহলে এফ এ যে ইলেকট্রন গুলো আসছে, সেই ইলেকট্রন গুলোর মধ্যে বিকর্ষণ বলটা হচ্ছে সব থেকে কম হচ্ছে। সেই বিকর্ষণ বলটা কম হওয়ার জন্য কি, সেটা সেটা যেটা আমাদের নিউক্লিয়াসের পড়া আধান, সেই পড়া আধানের উপরে তার এফেক্টটা কম পড়ছে। মানে ধরো এটা আমাদের নিউক্লিয়াস, এবার যখন ইলেকট্রনটা আসছে, এরপরে ধরো এরপরে ইলেকট্রনটা আসছে, ইলেকট্রনটা এখানে আসছে, যদি তাহলে কি হচ্ছে? আমাদের এখান থেকে ডিস্টেন্সটা বাড়ছে। ঠিক আছে, ডিস্টেন্সটা বাড়ছে। কিন্তু ডিস্টেন্সটা বাড়ছে, সেজন্য আমাদের কি হচ্ছে? এই এই যে নিউক্লিয়াস, সেই ইলেকট্রনটাকে নিজের দিকে টানছে।
যার জন্য জেড এর মানটা কি হচ্ছে, বাড়ছে। কিন্তু যেহেতু এটা এফ উপকক্ষে ইলেকট্রনটা প্রবেশ করছে, তার জন্য কি আমাদের যেটা আবরণী ক্ষমতা, সেই আবরণী ক্ষমতার মানটাও বাড়ছে, কিন্তু ততটা বাড়তে পারছে না যতটা হচ্ছে এস বা পি বা টি তে হলে বাড়তো। এস এ হলে তো অনেকটাই বাড়তো, কিন্তু পি বা ডি তে হলে যতটা বাড়তে পারতো ততটাও কিন্তু আবরণী ক্ষমতার মানটা বাড়ছে না। তো আবরণী ক্ষমতার ধরো যদি এটার মানটা যদি 2 কমে, 2 বাড়ে, তাহলে এটা ধরো 1 বাড়ছে। ঠিক আছে, কিন্তু এটা জেডটা আমার বাড়ছে, কারণ নতুন ইলেকট্রন এসে এসে যুক্ত হচ্ছে, তাই না? ব্যাসার্ধটা তো বাড়া উচিত। কিন্তু কি হচ্ছে, যেহেতু আমাদের এই যে মানটা, আমাদের জেসের মানটা যখন কমে যাচ্ছে, এই যে আমাদের আবরণী ধ্রুবক, এই আবরণী ধ্রুবকের মানটাকে হচ্ছে অনেকটা কম করছে, যার ফলে কি হচ্ছে, আমাদের যে জেড এফেক্টিভটা, সেই জেড এফেক্টিভটার মানটা বেশি হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, জেড এফেক্টিভের যে মানটা, জেড এফেক্টিভের মানটা আমাদের বেশি হয়ে যাচ্ছে। আর আমরা কি জানি, জেড এফেক্টিভের মান যদি বেশি হয়, তাহলে নিউক্লিয়াসটা তার আধান দিয়ে ইলেকট্রন গুলোকে নিজের কাছে আরো তাড়াতাড়ি ভালোভাবে টেনে আনতে চাইবে। তাহলে কি হবে, যে ব্যাসার্ধটা হবে, সেই ব্যাসার্ধটা কি হবে, আমাদের কমে যাবে। যে ব্যাসার্ধটা কি হবে, ব্যাসার্ধটা আমাদের কমে যাবে। একটু আগে আমরা কি পড়েছি, তো আমরা কি পড়েছি, যে পারমাণবিক ব্যাসার্ধ ইজ প্রপোর্শনাল টু 1/z এফেক্টিভ। মানে জেড এফেক্টিভ যদি আমাদের বাড়ে, তাহলে আমাদের কি হবে, জেড এফেক্টিভ বাড়লে আমাদের আর যে পারমাণবিক ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা কি হবে, কমে আসবে। ক্লিয়ার আছে তো? এবার তো আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু এফ অরবিটালে আমাদের ইলেকট্রনটা প্রবেশ করছে, এফ অরবিটালে ইলেকট্রনটা প্রবেশ করার জন্য তার আবরণী ক্ষমতাটা হচ্ছে খুবই কম, তার আবরণী ক্ষমতা হচ্ছে খুবই কম। সেজন্য আমাদের এই যে আবরণী ধ্রুবকটার মান, এটা ততটা বাড়তে পারছে না, যার জন্য কি হচ্ছে, জেড এফেক্টিভের মানটা বেড়ে যাচ্ছে। সেই জন্য এটা ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানার ক্যাপাসিটিটা বাড়ছে, যার জন্য কি হচ্ছে, আমাদের যে পরমাণুটার যে ব্যাসার্ধটা, পারমাণবিক ব্যাসার্ধটা, ওই ব্যাসার্ধটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। বোঝা গেল? এটাই হচ্ছে ল্যান্থানাইড সংকোচনের কারণ। ল্যান্থানাইড সংকোচন কাকে বলছে, যে 4f সিরিজে 14টা যে এলিমেন্ট আছে, 4f সিরিজের ইলেকট্রনিক বিন্যাস, মানে ইলেকট্রনের সংখ্যা বাড়ার সাথে সাথে কি হচ্ছে, আমাদের পারমাণবিক যে ব্যাসার্ধটা, সেটা কমে আসতে থাকছে। এই ঘটনাটাকে বলে হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। এটার কারণ কি, যেহেতু 4f অরবিটালে ইলেকট্রন গুলো প্রবেশ করছে, আর 4f এর আবরণী ক্ষমতাটা অনেকটাই কম, সেই জন্য জেড এফেক্টিভ এর মানটা কমে যাওয়ার জায়গায় বেড়ে যেতে থাকে, আর যার ফলে পারমাণবিক যে ব্যাসার্ধটা, সেটা কম হচ্ছে। বোঝা গেল কথাটা? তাহলে আমরা একটা ছোট্ট রিক্যাপ করে নিই, আমরা কি কি পড়লাম। ফার্স্টে পড়লাম পর্যায়ক্রমী পর্যায় সারণীর যে কোনাকুনি সম্পর্কটা, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, আর বোরনের সাথে সিলিকনের যে সম্পর্কটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি হলো পর্যায়ক্রমিক সারণীর কোনাকুনি সম্পর্ক। তারপরে পারমাণবিক ব্যাসার্ধ আমরা দেখলাম, যেটাতে আমরা কি বললাম, যে কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে বহিস্থ যে কক্ষ, তার ইলেকট্রনের যে দূরত্ব, সেটাকে আমরা বলছি হলো পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ আমরা 3 টাইপের পড়লাম। সমযোজী ব্যাসার্ধ, সেখানে কি হচ্ছে, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত যদি কোনো দুটো মৌলের পরমাণু থাকে, তাহলে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা হচ্ছে, সেটার যে, মানে তাদের নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স হচ্ছে, তার হাফ, যেটা, সেটাকে আমরা বলছি হলো সমযোজী ব্যাসার্ধ। আর সেটা দুটাই ভাবে আমরা বলতে পারি, যদি হোমোনিউক্লিয়ার হয় তাহলে সেটা হচ্ছে হাফ ইন্টু আন্তঃনিউক্লিয় দূরত্ব, যদি সেটা আলাদা আলাদা হয় তো সেই আলাদা আলাদা ব্যাসার্ধ দুটোকে আমরা যোগ করে দেবো। ঠিক আছে? আচ্ছা, ধাতব ব্যাসার্ধ কি বলছে, যদি কোনো কেলাসের মধ্যে দুটো আমাদের ধাতুর পরমাণু থাকে, তো সেই ধাতুর পরমাণুগুলো দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্সটা, তার হাফটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ধাতব ব্যাসার্ধ। আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ আমরা কি বললাম, যে যখন আমাদের দুটো, মানে কোন একটা মৌলের কঠিন অবস্থা সবথেকে কাছাকাছি থাকা হচ্ছে, যে দুটো পৃথক অণু, তাদের মধ্যে যে দুটো পরমাণু সব থেকে কাছাকাছি থাকে, সেই দুটো পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্বটা, তার হাফটাকে আমরা বলছি হচ্ছে ভ্যান ডার ওয়ালসের ব্যাসার্ধ। ক্লিয়ার? আমরা এই তিনটের ছবি দেখলাম, আর লাস্টে আমরা সম্পর্ক কি বের করলাম, যে ভ্যান ডার ওয়ালসের যে ব্যাসার্ধটা সব থেকে বেশি হয়, তারপরে হয় ধাতব ব্যাসার্ধ, আর সব থেকে কম কোনটা হয়, সব থেকে কম হয় হচ্ছে আমাদের সমযোজী ব্যাসার্ধ। বোঝা গেল? তারপর আমরা কার্যকরী নিউক্লিয় আধান কাকে বলে আমরা সেটা বুঝলাম। যখন আমাদের নিউক্লিয়াস থেকে বাইরের সব থেকে দূরের যে তোমার ইলেকট্রন গুলো আছে, কাছের ইলেকট্রন হোক বা দূরের ইলেকট্রন, নিউক্লিয়াসটা কি চায়, সেই ইলেকট্রন গুলোকে নিজের কাছাকাছি টেনে আনতে চায়, তাই তো? তো তার জন্য তার যে আধানটা কাজে লাগে, সেটা হচ্ছে পড়া আধান। সেটার জন্য নিউক্লিয়াসের একটা শক্তি তৈরি হচ্ছে। কিন্তু নিউক্লিয়াসের কে কেন্দ্র করে যে ইলেকট্রন গুলো ঘুরছে, সেই ইলেকট্রন গুলো পরস্পর পরস্পরকে বিকর্ষণ করছে। কেন? কারণ প্রত্যেকটা চার্জ নেগেটিভ। তার জন্য কি হচ্ছে, নিউক্লিয়াসের যে পড়া আধানটা, সেটা কিছু অংশে আবরিত হচ্ছে। আবরিত হচ্ছে মানে কমে যাচ্ছে। এবার এই যে আবরণ হবে বা কমে যাওয়া, এই ঘটনাটাকে
মানে এই আবরণটা হওয়ার ফলে কি হচ্ছে যে আমাদের যে পড়া আধানটা ছিল সেটা কিছু অংশে কমে যাচ্ছে। কমে গিয়ে আমাদের যে আধানটা হচ্ছে সেটাকে আমরা বলছি হলো কার্যকরী নিউক্লিয় আধান। আবরণী ক্ষমতা সব থেকে বেশি হয় এস কক্ষের জন্য, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। এফ উপকক্ষের জন্য আমাদের আবরণী ক্ষমতা কি হয়? আবরণী ক্ষমতা সব থেকে কম হচ্ছে। আর কোনো একটা পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমাদের আবরণী ক্ষমতা মানে কার্যকরী নিউক্লিয় আধান হচ্ছে বাড়তে থাকে, কিন্তু ওপর থেকে নিচে আসলে কি হয়? আমাদের কার্যকরী নিউক্লিয় আধান কমে যেতে থাকে। বোঝা গেল কথাটা? আর তারপরে আমরা দেখলাম পারমাণবিক ব্যাসার্ধ কার কার উপরে ডিপেন্ড করছে। পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তোমার জেড এফেক্টিভের সাথে ব্যস্তানুপাতিক, ঋণাত্মক আধানের সাথে সমানুপাতিক, কিন্তু ধনাত্মক আধানের সাথে ব্যস্তানুপাতিক। আর কি হচ্ছে? কক্ষ সংখ্যার সাথে সমানুপাতিক হচ্ছে। আর লাস্টে আমরা করলাম ল্যান্থেনাইড সংকোচন। যে ল্যান্থেনাইড এলিমেন্টে মানে 4f সিরিজে যখন আমাদের এলিমেন্ট গুলো বাড়তে থাকে, ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, তার সাথে সাথে কি হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে যাওয়ার জায়গা কি হচ্ছে? কমে যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলি ল্যান্থেনাইড সংকোচন। এটার কারণ আমরা কি দেখলাম? যে যেহেতু এক উপকক্ষের আবরণী ক্ষমতাটা অনেকাংশেই কম, সেজন্য জেড ইফেক্টিভটা বাড়ার জায়গায় মানে কমার জায়গায় বেড়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে? পারমাণবিক ব্যাপারটা কমে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আজকে আমাদের এত দূরই পড়া থাকবে। এর পরের দিনের লেকচারটা আই হোপ লাস্ট লেকচার হবে আমাদের এই সিরিজের, মানে এই চ্যাপ্টারে। এরপরে আমরা এমসিকিউস প্র্যাকটিস করবো, প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউস প্র্যাকটিস করবো, যাতে তোমাদের পড়াশোনা মানে পরীক্ষার আগে তোমাদের প্রিপারেশনটা আরো ভালো করে হয়। তোমরা ভালো মতো করে পড়তে থাকো, কনসেপ্ট গুলো ভালো মতো করে রিভিশন করো। মানে যদি না পড়া হয় থাকে তাহলে রিভিশন করো। ভালো মতো করে পড়াশোনাগুলো করতে থাকো, যাতে এমসিকিউ যখন আমরা সলভ করবো তার আগে যেন তোমাদের একটা বেসিক আইডিয়া চ্যাপ্টার গুলোর উপরে হয়ে থাকে। আর এমসিকিউ করতে করতেও আমরা আরো কিছু নতুন কনসেপ্ট যদি আমাদের তখন মনে হয় যে আমাদের জানা বা বোঝা দরকার, সেই কনসেপ্ট গুলো তখন হচ্ছে আমরা করবো। ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকুই থাকবে। তোমরা ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।